রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, আমেরিকার সব পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। নীরব নয়াদিল্লি। চীনা মিলিটারি প্যারেড নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের আলোচনা অব্যাহত। ট্রাম্প বলেছেন তিনি উপভোগ করেছেন চীনা প্যারেড। জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের আমন্ত্রণ, পুতিনের প্রত্যাখ্যান জেলেনস্কির। নেতানিয়াহু বলেছেন হামাসকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা মরতে হবে। আগামী বছর রাশিয়া থেকে আরও 2টি S-400 মিসাইল সিস্টেম পাবে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক দিয়ে চীন আমাদের মেরে ফেলে, ভারত আমাদের মেরে ফেলে, ব্রাজিলও আমাদের মেরে ফেলে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় করত ভারত। এখন ওরা শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছে। তারা বলেছে ভারতে আমেরিকান পণ্য প্রবেশের ক্ষেত্রে কোনো শুল্ক থাকবে না। আমি যদি তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ না করতাম তাহলে তারা কখনোই আমাদের পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার এই প্রস্তাব দিত না। ফলে প্রমাণিত হয়েছে শুল্ক খুবই দরকার এবং আমার এই পদক্ষেপই সঠিক পদক্ষেপ। ট্রাম্প বলেন, এই ঘটনা প্রমাণ করছে সারা বিশ্বের সবার চাইতে আমি কেবল শুল্কের বিষয়টি সবচেয়ে ভালো বুঝতে পেরেছি। ফলে আমি শুল্ককে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। আর এখন শুল্কের কারণেই আমেরিকার হাতে অসীম ক্ষমতা এসেছে। ট্রাম্প বলেন, শুল্ক ছাড়া আমেরিকা একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার কথা বলেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। তাদের উপর থেকে শুল্ক কমানোর কোনো সম্ভাবনা নেই। বুধবার ট্রাম্প আবার বলেছেন, ভারত আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে সব শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। আমেরিকান পণ্যের ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার যে দাবি ট্রাম্প করছেন তা নয়াদিল্লির আচরণের বিপরীত। কারণ কয়েকদিন আগেও মোদি বলেছেন তিনি তাদের দেশের কৃষকদের ক্ষতি করে আমেরিকান কৃষি পণ্য আমদানি করবেন না। আমেরিকার শুল্ক মোকাবেলায় মোদি জোরে সোরে হাত মিলিয়েছেন চীনের সাথে। এই অবস্থায় আমেরিকার ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার বিষয়ে নয়াদিল্লি প্রস্তাব দিয়েছে মর্মে ট্রাম্পের দাবি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি ট্রাম্পের এই দাবির প্রতিবাদও করছে না। এদিকে আমেরিকাকে মোকাবেলায় চীনের সাথে হাত মেলানোর নীতির তীব্র সমালোচনা চলছে বিরোধী কংগ্রেস সহ বিভিন্ন মহল থেকে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় হাতি চীনা ড্রাগনের কাছে আত্মসমর্পণ করেছে। পেহেলগাম নিয়ে মোদি একটি কথাও বলেননি চীনের কাছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে ভারত টিকতে পারবে কিনা সে বিষয়ে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের মোকাবেলায় ভূরাজনৈতিক কৌশল গ্রহণ করেছে। শুল্ক যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের সাথে সমঝোতা না করায় চলতি বছর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির পরিমাণ $35 বিলিয়ন কম হবে। অসংখ্য মানুষ বেকার হবে টেক্সটাইল, জেমস, অলংকার এবং লেদার সহ বিভিন্ন খাতে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হুমকি দিয়ে বলেছেন, আমি তাকে কিছু বলতে চাই না। তিনি দেখতে পাবেন ঘটনা কি ঘটছে। তিনি জানেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এরপর ট্রাম্প বলেন, আমি হয়তো খুব শিগগির তার সাথে টেলিফোনে কথা বলবো। অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি শান্তি চুক্তি না করে তাহলে রাশিয়া যুদ্ধের মাঠেই এর সমাধান করবে এবং যুদ্ধের সব লক্ষ্য পূরণ করব আমরা। বুধবার চীনের তিয়ান আনমেন স্কোয়ারে চীনা বিশাল সামরিক প্যারেডে অংশ নিয়ে কথা বলেছেন পুতিন। পুতিন বলেন, আমি এখনো জেলেনস্কির সাথে বৈঠকে বসতে আগ্রহী, কিন্তু তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এরপর তিনি জেলেনস্কির উদ্দেশ্যে পুতিন বলেন, মস্কোয় আসেন, আমরা একসাথে বসে আলোচনা করি। এদিকে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ অব্যাহত রেখেছে রাশিয়ার সাথে ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি বানচালের। বর্তমানে কিয়েভ সফরে রয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। জন হিলি বলেছেন, ট্রাম্প আন্তরিকতার সাথে পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন, কিন্তু পুতিনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জন হিলি ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেন রাশিয়ার উপর চাপ প্রয়োগের। চলতি সপ্তাহে মস্কোর পক্ষ থেকে বলা হয়, ইউরোপ হলো একটি ওয়ার পার্টি। এই ওয়ার পার্টি ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।
বুধবার অনুষ্ঠিত চীনা বিশাল মিলিটারি প্যারেড নিয়ে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে গোটা পশ্চিমা বিশ্বে। CNN, BBC সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিপরীতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে শক্তি প্রদর্শন করেছে চীন। এই প্যারেডে চীন তাদের সব ধরনের সামরিক শক্তির পূর্ণ সক্ষমতা হাজির করেছে। BBC লিখেছে, চীনা এই প্যারেডের প্রভাব পড়েছে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটনে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, চীন আশা করছে আমি তাদের এই প্যারেড দেখছি। তাদেরকে আমি জানাচ্ছি, হ্যাঁ, আমি তোমাদের প্যারেড দেখছি। এটি খুবই আকর্ষণীয় একটি প্যারেড, দারুণ লাগছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্যের বিপরীতে নতুন শক্তির একটি কেন্দ্র এখন চীন। এটাই হলো চীনা প্যারেডের বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সামনে দুটি পথ খোলা আছে, আত্মসমর্পণ অথবা ধ্বংস। এর কোনটি তারা বেছে নেবে সেটা তাদের পছন্দ। তারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে তারা চেয়ে চেয়ে দেখুক আমরা কিভাবে সমগ্র গাজাকে তাদের সহ মাটির সাথে মিশিয়ে দেই। বুধবার হামাস প্রস্তাব দিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে তাহলে সব জিম্মিকে তারা মুক্তি দেবে। জবাবে নেতানিয়াহু বলেছেন, তাদের এই প্রস্তাব নতুন কিছু নয়, এতে নতুন কিছুই নেই। তাদের কোনো প্রস্তাবে আর কোনো কাজ হবে না, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। নেতানিয়াহু বলেছেন, হামাসের জন্য আমাদের 5টি প্রস্তাব রয়েছে। 1. সব জিম্মি মুক্তি। 2. হামাসের আত্মসমর্পণ। 3. গাজাকে সম্পূর্ণরূপে বেসামরিক এলাকা করা। 4. গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েল আর্মির হাতে। এবং 5. গাজায় এমন একটি প্রশাসন থাকবে যারা কখনোই ইসরায়েলের জন্য কোনো হুমকি হবে না, তারা গাজায় কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না। নেতানিয়াহু বলেছেন, আমরা এমন একটি গাজা চাই যেখান থেকে আর কখনোই আরেকটি 7 অক্টোবর ঘটবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, হয় হামাসকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় মাটির সাথে মিশে যেতে হবে। হামাস বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারবে না। আমরা গাজাকে হামাস মুক্ত করব, এটাই হলো আমাদের শেষ কথা। ইসরায়েলের সেনাপ্রধান ইয়েল জামির বলেছেন, গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হলে সেখানে পূর্ণ সেনা শাসন জারি করতে হবে। আগামী বছর রাশিয়া থেকে আরও 2টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি পেতে যাচ্ছে ভারত। $5.5 বিলিয়ন ব্যয় রাশিয়া থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে 2018 সালে। 2021 সাল থেকে ডেলিভারি পেতে শুরু করে এবং এখন পর্যন্ত এর 3টে মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। এর মধ্যে 2টি মিসাইল সিস্টেম পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে গত মে মাসের যুদ্ধে। একটি S-400 মিসাইল সিস্টেম, 2টি লঞ্চার এবং 124টি মিসাইল থাকে। আকাশে 400 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় শত্রুর মিসাইল ধ্বংস করতে সক্ষম এই মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমকে বিশ্বের সর্বাধুনিক মিসাইল সিস্টেম বলা হলেও এখন পর্যন্ত কোনো যুদ্ধে এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। পাকিস্তানের হামলায় ভারতের কাছে থাকা মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনা, এই মিসাইল সম্পর্কে উচ্চ ধারণা দূর হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস বুধবার জানিয়েছে, আগামী বছর ভারত রাশিয়া থেকে আরও 2টি S-400 মিসাইল সিস্টেম ডেলিভারি পাবে। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। তুরস্ক এই মিসাইল কেনার কারণে 2020 সালে ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতও এই মিসাইল কেনার চুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে। কিন্তু 3টি মিসাইল ডেলিভারি পাওয়ার পরও বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং এর মাধ্যমে ওয়াশিংটন ভারতের ক্ষেত্রে প্রকাশ্যে ভণ্ডামি ও দ্বিমুখী নীতির আশ্রয় গ্রহণ করে। তাসের খবরে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে SU-57 নামক 5th জেনারেশন ফাইটার জেট কেনারও আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত নয়াদিল্লির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে ভারতের অস্ত্র কেনার কারণেও নয়াদিল্লির প্রতি তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে ট্রাম্প প্রশাসনও এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে নাগরিকত্বের বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ কাগজপত্র না থাকলেও এসব সংখ্যালঘুরা ভারতে থাকতে পারবেন। কলকাতার গণমাধ্যম বলছে, আগামী বছর পশ্চিমবঙ্গ, আসামে বিধানসভা ভোটকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তবে নাগরিকত্বের বিষয়টি এখনো স্পষ্ট নয়।
2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ অনুসারে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী দেশগুলো থেকে আসা সংখ্যালঘুরা নাগরিকত্বের সুযোগ পেতেন। নতুন বিজ্ঞপ্তিতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা সংখ্যালঘুরা শরণার্থী মর্যাদা পেলেও নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা হিন্দুদের আর ফেরত পাঠানো হবে না। এতে পশ্চিমবঙ্গ ও আসামের হিন্দু জনগণের মধ্যে থাকা পুশব্যাক আতঙ্ক কিছুটা কমেছে। তবে ওয়াকিবহাল মহলের মতে সামান্য সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে, যদিও প্রকাশিত গ্যাজেটে সিএএ এর কোনো উল্লেখ নেই। এদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, হিন্দু ভোট ব্যাংকে টার্গেট করে বিভেদ বাড়ানোর রাজনীতি করছে বিজেপি সরকার। বিশেষ এ সুবিধা সংখ্যালঘু শরণার্থীদের স্বস্তি দিলেও নাগরিকত্বের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, যা আগামী নির্বাচনের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে রুশ প্রেসিডেন্ট। তবে আলোচনায় বসতে হলে রাশিয়ায় আসতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। চীনের তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দীর্ঘ 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর তিনি ঘোষণা দেন, শিগগিরই দ্বিপাক্ষিক বৈঠকে বসবে দুই দেশ। এরই মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি তিনি। পুতিন জানান, দ্বিপাক্ষিক বৈঠক করতে হলে মস্কোতে আসতে হবে জেলেনস্কিকে। বুধবার চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের একথা জানান রুশ প্রেসিডেন্ট। বৈঠকে বসে ইউক্রেন যুদ্ধের সমাধান পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন সমঝোতায় না আসলে লক্ষ্য পূরণে লড়াই চালিয়ে যাবে রাশিয়া। কিয়েভ বরাবরই অভিযোগ করে এসেছে, সবসময় বৈঠক এড়িয়ে যান পুতিন। এরই মধ্যে একদিকে পুতিনের এই বক্তব্য, অন্যদিকে ট্রাম্পের তৎপরতা জানান দেয় যে সামনে হয়তো বৈঠকে দেখা যাবে পুতিন জেলেনস্কিকে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নিরাপত্তা নিয়ে থাকে চরম কড়াকড়ি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরও তার ব্যতিক্রম হয়নি। বৈঠক শেষে কিমের ছোঁয়া সব চিহ্ন মুছে ফেলে তার কর্মীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজ দেশের বাইরের সফর খুবই বিরল কিম জং উনের জন্য। তবে সফরে গেলেও তাকে ঘিরে থাকে অস্বাভাবিক নিরাপত্তা আর গোপনীয়তার আবহ। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার বৈঠক শেষে দেখা যায়, কিমের ব্যক্তিগত স্টাফরা বৈঠক কক্ষের প্রতিটি কোণা নিখুঁতভাবে পরিষ্কার করছেন। চায়ের কাপ, টেবিল, চেয়ার, কিমের হাতের ছোঁয়া পাওয়া প্রতিটি জিনিস বিশেষ যত্নে মুছে ফেলেন তারা। রাশিয়ার এক সাংবাদিক ভিডিও ফুটেজে জানান, কিম যেন কখনো এখানে ছিলেনই না, এমনভাবে পরিষ্কার করা হয় কক্ষটি। সিগারেটের অবশিষ্টাংশ থেকে শুরু করে টয়লেট বর্জ্য পর্যন্ত কোনো কিছুই যাতে বিদেশি গোয়েন্দাদের হাতে না পড়ে, সেজন্যই এত কড়াকড়ি। বিদেশ সফরে কিম নিজের সঙ্গে বহন করেন ব্যক্তিগত টয়লেটও। দক্ষিণ কোরিয়া ও জাপানি গোয়েন্দাদের মতে তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্যই যেন ফাঁস না হয়, সেজন্যই এই ব্যবস্থা। শুধু যে কিমের ব্যবহারের পরেই তার ব্যবহৃত জিনিস আর কক্ষ পরিষ্কার করে তার কর্মীরা এমন নয়, তার ব্যবহারের আগেও জিনিসপত্র সতর্কতার সঙ্গে পরিষ্কার করে তারা। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল কাটছাঁটের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত। বিচারকের এই রায়কে ঐতিহাসিক জয় বলছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় $2 বিলিয়ন গবেষণা অনুদান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে বোস্টন ভিত্তিক ফেডারেল জজ অ্যালিসন বারোস বুধবারের রায়ে জানান, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা দমনের অজুহাত হিসেবে বিশ্ববিদ্যালয়ের তহবিল আটকে রাখা যাবে না। তাই হার্ভার্ডের জন্য সব তহবিল আবারও উন্মুক্ত করার নির্দেশ দেন তিনি। হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের অভিযোগ থাকলেও সেটিকে ব্যবহার করে প্রশাসন বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে একপাক্ষিক আদর্শভিত্তিক আক্রমণ চালিয়েছে, এমন মন্তব্য করেন বিচারক বারোস।
এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রায়কে গুরুতর ভুল আখ্যা দিয়ে বিচারককে অ্যাক্টিভিস্ট বলেও সমালোচনা করেছে তারা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন, এই রায় হার্ভার্ডের মত প্রকাশের স্বাধীনতা ও প্রক্রিয়াগত অধিকারকে স্বীকৃতি দিয়েছে। এর আগে একই অভিযোগে কলাম্বিয়া, পেনসিলভানিয়া এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অনুদানও বন্ধের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে হার্ভার্ডের মতো লড়াইয়ে যায়নি তারা। চীন ও আরব দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনা দেখছেন উভয় পক্ষের নীতি নির্ধারকরা। চীনের লিংসিয়া অঞ্চলে ইউনচুয়ান শহরে শেষ হয়েছে 7ম চীন আরব রাষ্ট্র এক্সপো। এই সময় আরব রাষ্ট্রলীগের চীন প্রতিনিধি কার্যালয়ের প্রধান রাষ্ট্রদূত আহমেদ মুস্তাফা ফাহমি হাফেজ জানান, চীন আরব অংশীদারিত্ব এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, 2004 সালে চীন আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের সূচনার পর থেকে সম্পর্ক আরও গভীর হয়েছে। আর 2023 সালের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উভয় পক্ষের যৌথ প্রকল্পের নতুন মাত্রা যোগ করেছে। রাষ্ট্রদূত হাফেজ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি ও পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে চীনের অগ্রগতি আরব দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব তৈরি করেছে। ইতিমধ্যে অধিকাংশ আরব দেশে চীনা বিনিয়োগ ও উদ্যোগ কার্যকর হয়েছে। ভবিষ্যতে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে এআই ও নতুন শক্তি খাতে যৌথভাবে কাজ করবে চীন ও আরব দেশগুলো, এমন আশাবাদ ব্যক্ত করেন হাফেজ। চীন আরব বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের মধ্যে বিদেশিরাও রয়েছে, তবে তাদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। উল্টে গিয়ে একটি ভবনের সাথে আঘাত লেগে দুমড়ে মুচড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অনেকের। প্রায় 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, কোটি মানুষের বাস্তুচ্যুতি, ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংকট। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা কখনোই বাতিল করেননি পুতিন। তবে একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, শান্তি চুক্তি না হলে মস্কো সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। এই বার্তায় নতুন করে আলোচনায় এসেছে শান্তি বনাম যুদ্ধের ভবিষ্যৎ প্রশ্ন। চীন সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে এ ধরনের বৈঠকের কথা বলেছিলেন। আমি বলেছি, হ্যাঁ সম্ভব, জেলেনস্কি মস্কো এলে বসা যাবে। এতে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি তবে সত্যি বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কায় পুতিন এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করেছেন। তার চেষ্টায় জেনেভাকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করেছে জার্মানি। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পুতিন বলেন, যদি সুড়ঙ্গের শেষে আলো দেখা যায় তাহলে চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। তবে যদি সেটা না হয় আমাদের সামরিক পথেই এগোতে হবে। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার জন্য 4 দখলকৃত অঞ্চল ছাড়াই শান্তির একমাত্র মূল শর্ত। অন্যদিকে কিয়েভ বলছে ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো চুক্তি করবে না ইউক্রেন। পুতিনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, 7 দেশের পক্ষ থেকে প্রস্তাব আসার পরও পুতিন অগ্রহণযোগ্য শর্ত সামনে আনছেন। তার দাবি, এভাবে রাশিয়া সবকিছু ঝামেলাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বাইরের চাপ ছাড়া রাশিয়া আলোচনায় আগ্রহী হবে না। মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক দোরসা চাব্বারি বিশ্লেষণ করে বলেন, পুতিন যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের ভিশন তুলে ধরেছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বুঝছে। তবে কিয়েভের দাবির কাছে মস্কো কখনোই নতি স্বীকার করবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার খসড়া প্রস্তুত হয়েছে। আগামী দিনগুলোতে ইচ্ছুকদের জোট এটিকে অনুমোদন করবে। এর মানে কিয়েভকে দীর্ঘমেয়াদী সহায়তার বার্তা দিতে চাইছে ইউরোপ। চীন সফরে পুতিন অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন সহ 26 দেশের নেতা এতে যোগ দেন।
একই মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন ঘিরে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজও দেখেন পুতিন। এদিকে পুতিনের বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন শিগগিরই তিনি ফোনে কথা বলবেন পুতিনের সঙ্গে। তার ভাষায়, যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন জানেন আমি কোথায় দাঁড়িয়েছি। তার সিদ্ধান্ত যেটাই হোক, আমরা হয় খুশি হব নয়তো অসন্তুষ্ট হব। আর যদি খুশি হতে না পারে তাহলে অনেক কিছুই ঘটতে দেখবেন। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আশাবাদী, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাস্তবতা তৈরি করবে। তিনি ডেনমার্ক সফরে বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যাকস্টপ পেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুতিনের বৈঠকের সম্ভাবনা কি সত্যি শান্তির আলো দেখাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত বার্তা? রাশিয়া যেখানে দখলকৃত অঞ্চল ছাড়তে রাজি নয়, আর ইউক্রেন যেখানে ভূখণ্ড নিয়ে আপোষ করতে প্রস্তুত নয়, সেখানে দুই নেতার বৈঠক আদৌ যুদ্ধ থামাতে পারবে কি? বিশ্লেষকদের মতে, যতদিন না বড় শক্তিগুলো একসঙ্গে চাপ সৃষ্টি করছে, ততদিন এ যুদ্ধ থামা কঠিন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।